মিসেস ধ্রুব, এদিকে একটু তাকাবেন প্লিজ। অমন ঢং করা দেখে অদিতি ওভাবেই অন্য পাশে চেয়ে হেসে ফেললো। তারপর মাথা ঘুরিয়ে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ওর কোমল হাতটা সেভাবেই হাতে রেখেছে। একটু পর পর হাতের উপরিভাগে নিজের আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে আছে, হেসে বলল, রুম সাজানোর প্ল্যান আপনার না ইহান ভাইয়ের? ধ্রুব কথা শুনে আরো একবার রুমের দিকে তাকালো। সেভাবেই রুম দেখতে দেখতে জবাব দিল, টেকনিক্যালি ইহানের, কিন্তু আমি একটু ইনস্ট্রাকশন দিয়েছি আর কি। ইউ নো মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ লাভস রোজ, সো বেডের আইডিয়া আমার। অদিতি লজ্জা পেল, মিনমিন করে বলল। সুন্দর হয়েছে। ধ্রুব ব্রু কুচকে বলল, বেড না রুম? অদিতি মাথা হেলালো। দুটোই। ধ্রুবর মাথার পেছনটা চুলকে নিঃশব্দে হাসলো। তারপর পাশ থেকে প্যাকেট নিল। সেটা অদিতির হাত টেনে ওর হাতে প্যাকেট ধরিয়ে দিল। অদিতি প্যাকেট হাতে প্রশ্নবোধক চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব চোখের ইশারায় বলল, ওপেন ইট। কি আছে এটাতে? অদিতি প্রশ্ন করতে ধ্রুব অধৈর্য হয়ে বলল, আগে খুলেই দেখো না রে বাবা। অদিতি ব্রু কুচকে তাকালো, পরপর মাথা নামিয়ে প্যাকেট খুলতে শুরু করলো। ধ্রুব ধৈর্য ধরে ওর দিকে চেয়ে রয়েছে। ওর প্যাকেট খোলা দেখছে। প্যাকেট খুলতে নীল রঙের সিল্কের একরঙা শাড়ি বেরিয়ে এলো। অদিতি অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব স্বাভাবিকভাবেই জবাব দিল। পছন্দ হয়েছে? অদিতি তখনও অবাক। ওর মনের কথা ধ্রুব কিভাবে বলে ফেলতে পারে সবসময়, একবার দুবার না, সব সময়। অদিতি যে কথাগুলো মুখে বলতে পারে না, হয় সংকোচে না হয় লজ্জায়। ধ্রুব সেসব মুখে না বলা কথা এত সহজে বুঝে ফেলে। আশ্চর্য হয় অদিতি ভীষণ রকম ভাবে। এটা কি আদৌ কাকতালীয়? কিন্তু সবসময় কিভাবে? ধ্রুব ওর দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। অদিতি শাড়িটা ছুঁয়ে দিতে দিতে উচ্ছ্বাস নিয়ে খুশি হয়ে বলল, ভীষণ সুন্দর, কিন্তু নীল রং কেন? ধ্রুব অদিতির হাতটা ছুলো, সেভাবেই জবাব দিল, তোমাকে নীল শাড়িতে ওই দিন কালচারাল প্রোগ্রাম দেখে আমার মাথা ঘুরে গেছিল, তাই আজও নিয়ে এসেছি। ইউ নো হোয়াই? বলে চোখ টিপলো ধ্রুব। অদিতি হা হয়ে গেল। পর মুহূর্তে লজ্জায় নুয়ে গেল। ধ্রুব ওসবের দিকে গেল না। ওর লজ্জা দেখতে গেলে আজ রাত ফুরাবে। এখন তো সময়টা ওদের। ধ্রুব চোখ ছোট ছোট করে অনুরোধ কণ্ঠে বলল, এখন পড়বা এটা আমার জন্যে প্লিজ? অদিতি তাকালো ধ্রুবর দিকে। অমন অনুরোধটুকু কি আদৌ ফেলা যায়? অদিতি আস্তে করে মাথা হেলিয়ে বলল, আমি চেঞ্জ করে আসছি। বলে বিছানা থেকে উঠতে ধ্রুব ওর হাত চেপে ধরলো। হাতে বাধা পেয়ে পেছন ফিরে তাকালো অদিতি। ধ্রুব যেন নিজের মধ্যে নেই। ধ্রুব বিছানায় বসে অদিতির দিকে মাথা উঁচু করে তাকিয়ে। অদিতি পেছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব সেভাবেই হঠাৎ বলে ফেললো, শাড়িটা আমি পরিয়ে দেই? অদিতি চোখ বড় বড় করে তাকালো। ওর পুরো শরীরেই যেন হিম এক স্রোতে বয়ে গেল হঠাৎ। ধ্রুবর চোখে অনুরোধ, গলায় কাতরতা, শিউরে উঠল অমন চাহনিতে। হাতের শাড়ি শক্ত করে চেপে ধরে মুখে ফুটে কিছু বলতে চাইলো। আমি পারবো পড়তে। ধ্রুব সেখানেই বসে থেকে হাত ধরা অবস্থাতেই ব্যাকুল গলায় বলে উঠল, আমি জানি তুমি পারবা, তবু আমি চাইছি প্লিজ। অদিতি ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর চোখ মুখে অদ্ভুত নার্ভাসনেস, চোখ ছোট ছোট কাতর কণ্ঠ। অদিতি না বললেই যেন ভীষণ রকম ভাবে আহত হবে সে। অদিতিও মানা করলো না, স্বামী তো। অদিতি লজ্জা পাবে, মরেই যাবে লজ্জায়। তবুও স্বামীর মনটুকু ভাঙলো না ও। আলগোছে মাথা নামিয়ে নিল। ধ্রুবর চেপে রাখা হাতটা টেনে অস্ফুটে বলল, দু কাপড় পরে আসি। ধ্রুবর চোখে মুখে হঠাৎ উজ্জ্বলতা খেলে গেল। কিছু না পেয়েও পেয়ে যাবার খুশি ওর চোখে মুখে খেলে গেল। ও দ্রুত অদিতির চেপে ধরা হাত ছেড়ে হাসি মুখে বলল, ইয়া প্লিজ, ওয়াশরুমে চেঞ্জিং এরিয়া আছে। অদিতির রীতিমতো হাঁ হয়ে গেল। হ্যাঁ বলে দেওয়াতে এত খুশি। তবুও ধ্রুবরের খুশিটুকু ওরও ভালো লাগলো। আলগোছে সিল্কের শাড়িটা বিছানার উপর রেখে মৃদু হেসে দু কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দু কাপড় পরে নিজের দিকে তাকিয়ে কিছুটা হকচকিয়ে গেল অদিতি। ব্লাউজ পুরোটাই ব্যাকলেস, স্লিভলেস, পেট পিঠ পুরোটাই দেখা যাচ্ছে। এভাবে ধ্রুবর সামনে যাওয়া লাগবে এখন। আর ধ্রুবর প্রতিও রাগ হচ্ছে। কতটা বেহায়া হলে এমন একটা ব্লাউজ নিয়ে আসতে পারে? অদিতি কি এসব পরে কোনো দিন? ধ্রুব বোঝে না এসব। ছি! লজ্জায় অদিতির মুখ লাল হয়ে গেল। ইচ্ছে হলো ধ্রুবকে বকা দেয়। এসব ব্লাউজ তো হিরোইনরা পরে, আমার জন্য এসব শাড়ি কেন এনেছে? নাকি ভুল করে দোকানে এই ব্লাউজ দিয়ে দিয়েছে? ধ্রুব তো এসব সম্পর্কে তেমন আইডিয়া রাখে না, তাই বোধহয় ভুলেই এটা নিয়ে চলে এসেছে। খোদা,
আমি এখন এই অবস্থায় কিভাবে তার সামনে যাব? পর মুহূর্তে ধ্রুবর হাসি খুশি মুখটা মনে করে থেমে গেল। থাক, কি আর হবে, স্বামী তো। নিজেকে নিজে প্রবোধ দিয়ে খুলে ফেলা সুতির শাড়ি দু কাপড়ের উপর জড়িয়ে নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। ধ্রুব বিছানায় বসা ছিল। অদিতি ওয়াশরুম থেকে বেরোতেই ধ্রুব উঠে দাঁড়ালো। অদিতির পুরো শরীর ঢাকা সুতির শাড়িতে। ধ্রুব ওর দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। ভ্রু উঁচিয়ে অবাক চোখে অদিতির আগাগোড়া দেখতে আছে। অদিতি ধীর পায়ে ওভাবেই এগিয়ে এলো। ধ্রুবর ওই নেশালো চোখে চোখ মেলালো না আর, বরং ঢোক গিলে অন্য পাশে চেয়ে অস্ফুটে বলল, ব্লাউজটা বেশি রিভিলিং। আপনি বোধহয় ভুলে এটা নিয়ে এসেছেন। এসব তো আমি পরি না। ধ্রুব ওর গা ঢাকা সুতির শাড়িটার দিকে হাত বাড়ালো। স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি ভেবে এনেছি আমার সামনে পড়লে লজ্জা পাবে, কিন্তু রাগ হবে না। যদি আমার প্রতি রাগ ফিল করো তাহলে চেঞ্জ করে আসতে পারো। চেঞ্জ করবে? অদিতি মাথা তুলে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। ধ্রুব ধৈর্য দেখালো, অপেক্ষা করলো বউয়ের রাগ দেখিয়ে চেঞ্জ করার, অথচ তেমন কিছুই করতে দেখা গেল না ধ্রুবর বধূকে। ধ্রুব নিঃশব্দে হাসে। তারপর আলগোছে সুতির শাড়িটা গা থেকে খুলতেই উন্মুক্ত হলো স্ত্রীর গায়ের নিষিদ্ধ অংশের অনেকখানি। অদিতি লজ্জায় দ্রুত কোমর সমান চুল বুকের সামনে এনে ফেলে দিল। পেট ঢেকে দিল দুই হাত দিয়ে। মাথাটা নামিয়ে ফেলেছে লজ্জায়, যেন থুতনি গিয়ে চিবুকে ঠেকবে। ধ্রুব দেখলো ওসব। অমন লজ্জায় নাস্তানুবোধ অবস্থা দেখে নিঃশব্দে হেসে বলল, বেশি লজ্জা হচ্ছে? আমি কি আমার চোখ কাপড়ে ঢেকে দেব? অদিতি বলতে চাইলো করুন, কিন্তু ওর আর বলা হলো না। তার আগেই ধ্রুব বলল, হাজবেন্ডের সামনে লজ্জা পেতে নেই। লুক, এটা আমাদের বেড। ফিল করছো কিছু? একটু পর। পুরোটা বলতে দিল না অদিতি, তার আগেই হকচকিয়ে বলে ফেললো, শাড়িটা বিছানার উপর রাখা। অযথা একটা কথা। ধ্রুবর নির্লজ্জ বেহায়া কথা তীর থেকে বাঁচাতেই অদিতির বলা অজুহাত শব্দ। ধ্রুব নিঃশব্দে হাসলো। জানি আমি। বলে পেছন ফিরে বিছানা থেকে শাড়ি নিল। ধ্রুব শাড়ি হাতে নিয়ে কিছুক্ষণ ঠোঁট কামড়ে সেটাকে উল্টে পাল্টে দেখলো। চিন্তিত ভঙ্গিতে শাড়ির সবকিছুর মাপ দেখছে। অদিতি শুধু তাকিয়ে আছে ওর দিকে। ধ্রুব শাড়ি হাতে নিয়ে ব্রু কুচকে জিজ্ঞেস করলো, আচ্ছা, কুচির আর আঁচলের দিকে টোটাল কত রাখবো? আই মিন, কতটুকু বড় রাখবো আঁচল? অদিতি হেসে ফেললো। তারপর বলে দিল শাড়ির মাপ। ধ্রুব সব বুঝেছে। এমন মাথা নেড়ে শাড়ি পরানো শুরু করলো। হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি বানানো শেষ হলে ধ্রুব মাথা তুলে বলল, কুচি গুজবো। পেটের উপর থেকে হাত সরাও। অদিতি লজ্জায় আইঢাই করে উঠে দ্রুত বলে উঠল, আমি গুজে দিচ্ছি 3। এ কথায় ধ্রুবকে মহা বিরক্ত হতে দেখা গেল। ও ভ্রুকুচকে অদিতির দিকে চেয়ে মাথা নিচু করে শাড়ির কুচি এক হাতে অভিজ্ঞর ন্যায় ধরলো, অপর হাতে পেটের উপর থেকে অদিতির হাত সরিয়ে নিল। তারপর চোখ অদিতির উন্মুক্ত পেটের দিকে নজরে এলো। এতেই যেন ধ্রুবর শ্বাস আটকে এলো। এক প্রকার স্থির থমকে গিয়ে এক দৃষ্টিতে চেয়েই রইল। আজ অব্দি কখনোই এভাবে দেখেনি অদিতিকে। অদিতির এই নতুন সৌন্দর্য ওর চোখ ধাঁধিয়ে দিচ্ছে রীতিমতো। এভাবে ধ্রুবকে চেয়ে থাকতে দেখে অদিতির লজ্জায় শেষ, মরি অবস্থা। দুহাতে পেট ঢেকে নিল তৎক্ষণিক। ধ্রুবর বোধ হয় এতে মনোযোগ বিঘ্ন হলো। ওকে কিছুটা বিরক্ত হতেও দেখা গেল। ধ্রুব আলগোছে বিরক্তটুকু লুকিয়ে রাখলো। পেটের উপর থেকে আবারও হাত টেনে সরিয়ে নিল অদিতির। এক হাতে শাড়ির কুচি চেপে ধরা অবস্থায় আর এক হাতের কোমরের ডান পাশটা চেপে ধরলো। তারপর মুখ বাড়িয়ে হঠাৎ স্ত্রীর মসৃণ মখমলে পেটটাই শব্দ করে কিস করলো। এ কি করছে ধ্রুব? দমটুকু বন্ধ হয়ে এলো রীতিমতো অদিতির। দুহাতে ধ্রুবর মাথায় ঘন চুল খামচে ধরে চোখ শক্ত করে বন্ধ করে ফেললো। ধ্রুব আরেকবার কিস করতে যাবে পেটের উপর। অদিতি ওর মাথার চুল খামচে ধরে ঠেলে সরিয়ে দিল ধ্রুবকে। অস্থির শ্বাস ফেলতে ফেলতে বলল, আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যাই। ধ্রুব হাঁটু গেড়ে বসে আছে। মাথা তুলে সেভাবেই তাকিয়ে রইল অদিতির অস্থির এলোমেলো মুখটার দিকে। ধ্রুবর চোখ চেনাই যাচ্ছে না এখন। ওর চোখ দুটোতে যেন রেড ওয়াইন মিশিয়ে দিয়েছে কেউ। চোখে মুখে কি প্রবল ঘোর। অন্য সময়ে ধ্রুবর সঙ্গে এই বন্ধ দরজায় ভেতর ধ্রুব ইয়ামিনের বড্ড পার্থক্য। বরাবরের মতো অদিতির ওই চোখের মরণ হলো। ও কাঁপতে কাঁপতে ধ্রুবর থেকে কুচি নিজের হাতে নিয়ে নিবে, ধ্রুব দিল না। আলগোছে কুচি নিয়ে গুজে দিল। পেটের কাছে ধ্রুবর হাতের স্পর্শ অনুভব হতেই সারা গা মুহূর্তে ভয়াবহ কেঁপে উঠল অদিতির। ডান হাতে খামচে ধরলো ধ্রুবর কুচি ধরা হাতটা। ধ্রুব ওর হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। আঁচলটুকু গায়ে মেলে দেবার সময় এখন। ও আলগোছে অদিতির বুকের উপর থেকে হাত সরিয়ে নিল। স্লিভলেস ব্লাউজ পুরোটাই ধ্রুবর আইকিউ অনুযায়ী বানিয়ে আনা।
অদিতি স্পষ্ট লক্ষ্য করেছে ধ্রুবর হাত কাঁপছে। ধ্রুব অনুভব করছে ওর মাথা ঘুরছে ভীষণভাবে। সামলাতে পারছে না অদিতির এই নিগুড় সৌন্দর্য। ইচ্ছা করছে সবকিছু ওলটপালট করে দিতে এক নিমেষে। ধ্রুব অদিতির বুকের উপর কাপা হাতে আঁচলটুকু মেলে দিল। ধ্রুবর চোখে তখন নেশা। ও দেখে অদিতি ঠোঁট কামড়ে অন্য পাশে মুখ ফিরিয়ে রেখেছে, চোখ দুটো খিচে রাখা, জোরে জোরে শ্বাস ফেলছে। এটুকু দৃশ্য দেখা মাত্রই হঠাৎ কি হলো ছেলেটার কে জানে। আচমকা অদিতির দুই কাঠ ঠেলে ওকে আচমকা দেয়ালের সাথে মিশিয়ে দিল। অদিতির চোখ খুলে বড় বড় চোখে তাকিয়ে রইল। যুব আর এক মুহূর্ত দেরি করলো না। দুহাতে অদিতির হাত দুটো উঁচু করে দেয়ালের সঙ্গে চেপে ধরে ঠোঁটে ঠোঁট স্পর্শ করলো। অদিতি থরথর করে কাঁপতে কাঁপতে দেয়ালের সঙ্গে মিশে গেছে ততক্ষণে। ধ্রুব বেপরোয়া। এতক্ষণ চেপে রাখা অনুভূতিগুলো উঠলে উঠছে যেন। উন্মত্ত ওর সমগ্র সত্তা। সেটাই মাতাল করে তুলছে স্বয়ং অদিতিকেও। অনুভূতির আচর যখন একের পর এক জখম দিচ্ছে অদিতির ঠোঁটে ক্রমাগত, তখন আবেশে হারিয়ে যাচ্ছে দুজন। অদিতি ছটফট করে উঠতে ধ্রুব ওর হাত ছেড়ে দিল। অদিতির দেয়ালে চেপে ধরা হাত ধীরে ধীরে ধ্রুবর গলা জড়িয়ে ওর চুল খামচে ধরলো। দুজনেই ডুবে গেল একে অপরের মাঝে। একটু আগে যত্ন করে পরিয়ে দেওয়া শাড়িটা এখন ধ্রুবকে বড্ড জ্বালাচ্ছে। ও ঠোঁট ছেড়ে সরে এলো 2 কদম। অস্থির একটা নিঃশ্বাস ওর। অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ধ্রুব 2 কদম পিছিয়ে নিজের মাথার চুল নিজেই খামচে ধরে মাথাটা নিচু করে জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত। নিজেকে শান্ত করতে চাইছে যেন। অদিতি ঢোক গিলে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব মাথা তুললো। ও কি ভয়াবহ মারাত্মক চোখের দৃষ্টি! এক নিমেষে ঘাইল করে ফেললো অদিতি হায়াতকে। ধ্রুব আর এক মুহূর্ত দেরি না করে হঠাৎ পাজা কোলে তুলে নিল মেয়েটাকে। অদিতিও তখন ডুবে সম্মতি স্বরূপ দুহাতে গলা জড়িয়ে ধরলো ধ্রুবর। বিছানায় শুয়ে দিতেই অদিতি লজ্জায় যেন মূর্ছা যাবে। দেহের নিচে পিষে যাচ্ছে গোলাপের পাপড়িগুলো। কোমল বিছানায় গা ঠেকতেই বুঝতে পারলো এই রাতটা বড্ড দীর্ঘ কাটবে ওর। ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিতে দিতে ব্যাকুল গলায় বলল, শাড়ি পরে মেবি তোমার গরম লাগছে, খুলে ফেললে দুজনেরই সুবিধা হবে। খুলবো? অদিতি জবাব দিতে পারল না। ওর সমস্ত সত্তা তখন তোলপাড়। অনুভূতির আচরে দগ্ধ তনুমন হৃদয় সবটুকু। ধ্রুবর ছোঁয়াটুকু পাগল করে দিয়েছে ওকে। ধ্রুব আবার জবাব চাইলো আকুল ভাবে এবার। কিছু তো বলো অদিতি। অদিতি ঢোক গেল। তারপর চোখ খুলে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। একসময় ফাঁকা ঢোক গেল, কাপা গলায় বলল, শাড়ির মালিকটা চাই। বলে ধ্রুবর থেকে চোখ নামিয়ে নিল আবারও। লালা দিয়ে শুষ্ক গলা ভেজালো। ধ্রুবর ঢোক গেলার মুহূর্তেই হঠাৎ ওর গলায় কিস করে বসলো। ঢোক গেলা অবস্থায় স্তব্ধ হয়ে গেল অদিতি। ধ্রুব ওর গলায় নাক ঘষতে ঘষতে আকুল গলায় বলতে থাকে, ঢোকটাও কত সুন্দর করে করো অদিতি। আমি তোমার উপর এত কেন ফিদা হচ্ছি আই রিয়েলি ডোন্ট নো। আমাকে পাগল করে দিচ্ছ তুমি ইয়ার। নিজের গলায় অমন স্পর্শটুকু পাগল করে দিচ্ছে অদিতিকে। ও শিহরণে ধ্রুবর নগ্নপিঠ চেপে ধরলো দুহাতে। ধ্রুব গলায় নাক ঘষতে ঘষতে সেভাবেই শাড়ির আঁচলে হাত রাখলো। আঁচলটুকু সরিয়ে ফেলবে তার আগেই হঠাৎ দরজায় কেউ করাঘাত করলো। থমকে গেল ধ্রুব। অদিতির ঘোরও তখন কেটে গেছে। ধ্রুব অদিতির গলা থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো। অদিতিও তাকিয়ে। দরজার পাশে হারুন চাচা ডাকছে অস্থির গলায়, ধ্রুব স্যার, বড় স্যার কি করতেছেন যেন? বুকে অশান্তি হইতেছে ওনার। আপনি একটাবার আহেন। স্যার ঘুমাই গেছেন স্যার। ধ্রুব ওভাবেই শুয়ে ব্রুকুচকে তাকিয়ে রইল দরজার দিকে। সৌরভ ইয়ামিনের অসুস্থতার খবর অদিতির কানে যাওয়া মাত্রই ও তাড়াহুড়ো করে দুহাতে ধ্রুবকে ঠেলে বলল, দরজা করে আসুন ধ্রুব, বাবার কি হয়েছে? ধ্রুব আস্তে করে উঠে বসলো। অদিতি তখন শাড়ির আঁচল ঠিক করে উঠে বসলো ধ্রুবর পাশে। দরজায় তখনও হারুন চাচা ধাক্কাচ্ছে। ধ্রুবর চেহারা বদলে গেছে মুহূর্তেই। একটু আগে যে নেশায় আচ্ছন্ন ধ্রুবকে অদিতি দেখেছে, এখন তেমন একটুও নেই। মুখটা গম্ভীর, চোখ দুটোতে কি একটা ভাষা ভাসছে। ও অদিতির দিকে থমথমে চেয়ে বলল, আমি দেখে আসি কি হয়েছে, তুমি থাকো এখানে, বেরিও না। বলে ধ্রুব বিছানা থেকে উঠলো। শ্বাস আটকে পুরো রুমটা একবার দেখে নিচ্ছে। অদিতিও উঠে দাঁড়ালো, ব্যাকুল গলায় বলল, আমিও আসি যদি কিছু দরকার হয়। ধ্রুব রুমের থেকে চোখ সরিয়ে কোনা চোখে তাকালো অদিতির পরনে সিল্কের ট্রান্সপারেন্ট শাড়িটার দিকে। ওভাবেই এক নজর তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, অদিতি, এই টাইপের শাড়ি আমার জন্যে বদ্ধ ঘরে পরা এলাও আছে, বাট বাইরে নয়। আপাতত ঘর থেকে বেরিও না, আমি দরকার হলে ডেকে নেব। শাড়ি পাল্টে সুতির শাড়ি পরে যেও তখন। অদিতি নিজের দিকে চোখ নামিয়ে তাকালো। শাড়িতে দেহের আনাচে কানাচের ভাঁজ স্পষ্ট। মুহূর্তেই কুণ্ঠিত হয়ে উঠল ও। দুহাতে পেটের দিকটা ঢেকে নিয়ে অস্ফুটে মাথা নাড়ালো। ঠিক আছে। ধ্রুব তখন হারুন চাচার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আসছি চাচা,
যান আপনি। হারুন চলে গেলেন। ধ্রুব এলোমেলো ভাবে চোখ ঘুরিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলার টি শার্ট খুঁজতে লাগলো। অদিতি সেটা বুঝে টি শার্ট খুঁজে সেটা উঠিয়ে ধ্রুবর দিকে বাড়িয়ে দিল। ধ্রুব টি শার্ট হাতে নেওয়ার সময় আরও একবার অদিতির চিন্তিত মুখটা দেখলো। তারপর ব্যস্ত হাতে পরে নিল টি শার্ট। অদিতি তখনও চোখ নামিয়ে রেখেছে। ধ্রুব হয়তো বোঝেও সব। টি শার্ট টেনে টুনে ঠিক করে এগিয়ে এসে অদিতির গালের ডান পাশে নিজের আদুরে হাতটা ডুবিয়ে দিল। অদিতি চোখ তুলে তাকালো ধ্রুবর চোখের দিকে। ধ্রুব ওভাবেই হাত রেখে মোলায়েম গলায় বলল, রাগ হচ্ছে এভাবে রেখে যাচ্ছি দেখে? অদিতি মৃদু হেসে গালে ধ্রুবর ছোঁয়া হাতটার নিজের গরম হাতটা স্পর্শ করে চেপে ধরে স্বাভাবিক গলায় বলল, একটুও না, আমি তো আছি। এমন রাত আমাদের হাজারও আসবে। ধ্রুব কিছু বলল না মুখে। মনে মনে ওর মন কিছুটা ক্ষুণ্ণ। বারবার ওর অদিতির স্পেশাল মুহূর্তেই এত বিপদ কেন আসে? অদিতির সামনে নিজের এই ভাবনাগুলি প্রকাশ করলো না ধ্রুব। থাক, মেয়েটা কষ্ট পাবে। ধ্রুব মাথা এগিয়ে অদিতির কপালে ঠোঁট দাবিয়ে একটা শক্ত চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে ফেললো অদিতি। ধ্রুব সরে এসে গালে হাতটা দিয়ে হালকা ছুঁয়ে হাসার চেষ্টা করলো। অদিতিও হাসলো তখন। ধ্রুব ওকে ছেড়ে দরজার দিকে এগোলো। দরজা খুলে যাওয়ার আগে আরও একবার পেছন ফিরে বলে গেল, আবারও বলছি, এই অবস্থায় ঘর থেকে বেরিও না। পরিস্থিতি যদি হেল্পফুল হয়, আশা কিন্তু এখনও আছে। ঘর যেমন আছে তেমনই থাকুক সাজানো। অদিতি মাথা নাড়িয়ে হাসার চেষ্টা করলো। ধ্রুব দরজা আটকে চলে গেল। ও যেতেই অদিতি হেঁটে আয়নার সামনে দাঁড়ালো। সিল্কের এই শাড়িতে অনেকটাই দেখা যাচ্ছে সবকিছু। অদিতি গলায় হাত রাখলো। লাল হয়ে র্যাশ উঠেছে জায়গায় জায়গায়। ধ্রুবর কাজ এটা। পাগল একটা প্রেমিক, সঙ্গে ভীষণ দুষ্টুও। সৌরভ ইয়ামিন বিছানায় শুয়ে আছেন। বারবার অশান্ত অস্থির শ্বাস ফেলছেন। তৃণা পাশেই বুকে মুখ মালিশ করে দিচ্ছে। কান্নারত মুখ, চোখ দিয়ে টপাটপ অশ্রু ঝরছে। সৌরভ দেখার আগেই সেই অশ্রু মুছেও ফেলছে বারবার। ধ্রুব দরজার সামনে দাঁড়াতেই তৃণা ওকে দেখতে পেয়ে সরে বসলো কিছুটা। ধ্রুব গিয়ে বিছানার থেকে একটু দূরে চেয়ার টেনে বসলো। থমথমে চোখে বাবার অস্থিরতা দেখলো অনেক সময়। তৃণার সঙ্গে কখনো আগ বাড়িয়ে তেমন কথা বলে না ধ্রুব, তবে আজ না চাইতেও বলতে হলো। কখন থেকে এসব? একটু আগে ঠিক ছিল। তৃণা জবাবে ভাঙা ভাঙা গলায় বললেন, আধা ঘন্টা হচ্ছে। হট করে বলে ঘামছেন উনি। আমি ফ্যান চালিয়ে দিলাম, তাতেও ঘাম হচ্ছে দেখে এসিও দিলাম। এখন বুকে ব্যথা হচ্ছে বলে এভাবে শ্বাস ফেলছেন। ধ্রুব তাকিয়ে একবার দেখলো সৌরভকে। ওর বুকেও কোথাও না কোথাও একটা অস্থিরতা বয়ে বেড়াচ্ছে। শান্ত চাইলেও শান্ত থাকতে পারছে না। ও সেভাবেই গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। ফোন বের করে কল লাগালো পাশের হাসপাতালের অ্যাম্বুলেন্সের নম্বরে। সবাইকে এত ব্যস্ত হতে দেখে সৌরভ অস্ফুটে কিছু বলার চেষ্টা করলেন। ওষুধ নিয়েছি আমি, সময় দাও, ঠিক হয়ে যাবে। বলে আবারও লম্বা করে শ্বাস টেনে নিলেন নিজের ভেতরে। বুকের ব্যথাটাও সঙ্গে কামড়ে ধরলো। আহ বলে বুকটা আবার চেপে ধরেন সৌরভ। ধ্রুব এসব শুনছে না যেমন। ও ফোন কানে সৌরভের দিকে চেয়ে কাট কাট গলায় বলল, একটু স্থির থাকতে পারেন না? কথা বলছি তো আমি, আমাকে দেখতে দিন। সৌরভ আদো আদো চোখ খুলে তাকিয়ে রইলেন অমন অস্থিরভাবে পায়চারি করা ধ্রুবর দিকে। তৃণাও চোখের জল আঁচলে মুছে পাশ থেকে ধমকে ওঠেন, রাখো, তোমার ঠিক আছে। সারাক্ষণ একটা মানুষ এত প্রেশার নিলে হবেই তো এসব বিমারি। ইলেকশন ধুয়ে এখন পানি খাও তুমি। কার ভোগান্তি হচ্ছে এখন? কে সাফার করছে? সৌরভ এসব শুনেন না। তখনও তার চোখ ধ্রুবের দিকে। ধ্রুব এক দণ্ড শান্তিতে বসে নেই। ডক্টর ম্যানেজ করে ফেলেছে, নার্স রেডি রাখছে। অস্থির এক ধ্রুবকে দেখেন সৌরভ, যে তার বাবাকে মূল্যায়ন করে না, অথচ বাবার একটু অসুস্থতায় পাগল হয়ে গেছে। অ্যাম্বুলেন্স আসছে। ধ্রুব কল কেটে সৌরভের পাশেই চেয়ার টেনে আবার বসলো। ওর চোখ মুখ চূড়ান্ত গম্ভীর। থমথমে মুখে মাথা নিচু করে মেঝের দিকে চেয়ে বসে আছে সেই কখন থেকে ওভাবেই। সৌরভ ইয়ামিনকে ধ্রুব যত অবজ্ঞা করুক না কেন, দিন শেষে আপন বলতে শুধু এই একটা মানুষই আছে ওর জীবনে, যার রক্ত ধ্রুব নিজের শরীরে বয়ে বেড়াচ্ছে। হোক ধ্রুব তাকে পছন্দ করে না, তবুও ধ্রুবর হয়েই সে আছে। ধ্রুব হয়তোবা এই মানুষটাকে হারাতে চায় না কোনোদিন, অথচ এই শব্দগুলো তো ধ্রুব কোনোদিন বলবে না তার সামনে, বলার ইচ্ছাও নেই কখনো। অ্যাম্বুলেন্স এসেছে। সৌরভকে শোয়া থেকে স্ট্রেচারে উঠাচ্ছে কিছু লোক। তৃণাও তৈরি। আশপাশ দেখে হঠাৎ উনি জিজ্ঞেস করে বসলেন, অদিতি কোথায়? এ প্রশ্নে ধ্রুব টনক নড়ল। অদিতি অপেক্ষা করছে এখনো। চিন্তায় মাথা থেকে বেরিয়ে গেছিল এই ব্যাপারটা। ও পাশ থেকে একজন মহিলা সার্ভেন্টকে ডেকে বলল, অদিতিকে ডেকে দিন, বলবেন আমি ডাকছি। মহিলা সার্ভেন্ট মাথা নাড়ালো। একটু পর অদিতি সুতির একটা শাড়ি পরে এসেছে সৌরভের রুমে। ধ্রুব ওর দিকে তাকালো একবার। শাড়িটা দেখে
যুবর হয়তো বা অপরাধ বোধ হচ্ছিল। যুব ওভাবেই চেয়ে রইল। অদিতি সেটা বুঝে ও মৃদু হেসে মাথা নাড়ালো। ধ্রুব অদিতির থেকে চোখ সরিয়ে আবার সৌরভের দিকে তাকালো। রাস্তায় অ্যাম্বুলেন্স। সৌরভ হঠাৎ করে অজ্ঞান হয়ে যান। ধ্রুব তখন অস্থির হয়ে উঠল হুট করেই। অদিতি দেখলো ওই গম্ভীর ধ্রুব ইয়ামিনের চোখে মুখের কি করুণ দশা, যেন উড়ে নিয়ে যেতে হয় অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ বেড়েই যাচ্ছে ক্রমশ। হাসপাতালে এসেই ডক্টর মানব সৌরভের পুরনো রিপোর্ট দেখে পুরো দস্তর আহম্মক হয়ে গেলেন। ধ্রুবর দিকে চেয়ে বললেন,